এই ছবিটিকে একবার দেখুন। এটাই সেই মুহূর্ত যেদিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মমিটিকে খোলা হয়েছিল। এটাই সেই তুতেনখামেনের মমি যার কবর প্রায় ৩,০০০ বছর ধরে অক্ষত অবস্থায় লুকিয়েছিল ইজিপ্টের ভ্যালি অব দি কিংস অঞ্চলের এক রহস্যময় সমাধির ভেতরে। যখন এই কবরটি খোলা হয় তখন মনে করা হয়েছিল সোনা আর অমূল্য ধনসম্পদে ভরা এক স্বর্গের দরজা খুলে গেছে, কিন্তু ঘটনাটি মোটেও এরকম ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই সেখানে উপস্থিত অন্তত ১৩ জন মানুষের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক গুজব, ফারাওদের অভিশাপ। যখন গবেষকরা তুতেনখামেনের মমিটিকে গভীরভাবে পরীক্ষা করতে শুরু করেন, তারা লক্ষ্য করেন সবকিছু যেন অস্বাভাবিক। প্রাচীন যুগে ঠিক যেভাবে মৃতদেহকে মমি করা হতো তার কিছুই যেন ঠিক নেই। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর একজন ফারাও দেবতাদের কাছাকাছি চলে যায় এবং নিজের জনগণের হয়ে দেবতাদের সাথে কথা বলে। তাই মমি তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত যত্নশীল, আর সমাধিগুলি সাজানো হতো গভীর শ্রদ্ধার সাথে। তবে তুতেনখামেনের ক্ষেত্রে কেন এই নিয়ম ভাঙা হলো? কেন তার শরীরের কিছু অংশ অদ্ভুতভাবে ক্ষতিগ্রস্ত? আর কেন আজ এই মমি ইতিহাসের সামনে এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে? কেন এই কবরটাই গবেষকদের এতটা বিভ্রান্ত করে? ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং তার সঙ্গী লর্ড জর্জ কার্নারভার যখন এই গৌরবময় ফারাওদের সমাধিতে প্রবেশ করেন, তারা একেবারে অবাক হয়ে যান। কারণ তারা আশা করেছিলেন এক বিশাল জাঁকজমকপূর্ণ সমাধি, কিন্তু বাস্তবে তারা দেখতে পান এক ছোট চাপা প্রায় গুদামের মতো একটি ঘর। এমনকি সমাধির অবস্থানও প্রশ্ন তুলেছিল, কারণ তুতেনখামেনকে তার রাজকীয় পূর্বপুরুষদের থেকে অনেক দূরে ইজিপ্টের ভ্যালি অব দি কিংস এলাকায় কবর দেওয়া হয়েছিল। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী এতে একজন ফারাও মৃত্যুর পর তার পরিবারের সাথে মিলিত হয়ে পরজগতে শাসন করতে পারতেন না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তুতেনখামেন এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তাকে কেন এমন সাধারণ ছোট একটি কবর দেওয়া হলো? ইতিহাসবিদদের ধারণা, তুতেনখামেন খুব অল্প বয়সে হঠাৎ মারা গিয়েছিলেন, ফলে তার জন্য বড় ও জাঁকজমকপূর্ণ সমাধি তৈরি করার মতো সময়ই পাওয়া যায়নি। তাই সম্ভবত তাড়াহুড়ো করে অন্য কারোর জন্য তৈরি করা একটি সমাধি ব্যবহার করেই তাকে কবর দেওয়া হয়েছিল। আরও আশ্চর্যের বিষয়, সবকিছুই ইঙ্গিত দেয় যে তুতেনখামেন যেন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পেয়েছিলেন। তাকে রাখা হয়েছিল ৩টি সোনার কফিনের ভেতরে, একটির ভেতরে আরেকটি। এই ৩টি কফিনই দেখতে মৃতদের দেবতা ওসিরিসের মতো, যিনি পিঠের উপর শুয়ে আছেন এবং হাতে ধরে আছেন ক্রুক ও ফ্লেই। কিন্তু মাঝের কফিনটি ছিল একটু আলাদা। এর নকশা ছিল ভিন্ন, এমনকি এর মুখের গঠনও বাকি দুটির সাথে মেলে না। এটি তুতেনখামেনের বিখ্যাত ডেথ মাস্কের সাথে মিল খায় না। গবেষকদের ধারণা, এই মাঝের কফিনটি আসলে তুতেনখামেনের জন্য বানানো হয়নি, বরং এটি তৈরি করা হয়েছিল এক রহস্যময় শাসক নেফেরুয়াতেনের জন্য। এই নারী শাসকের নাম কিছু প্রাচীন লেখায়ও পাওয়া গিয়েছে। ধারণা করা হয় তিনি আখেনাতেনের সময় বেঁচেছিলেন এবং যিনি ছিলেন তুতেনখামেনের বাবা। কিন্তু তিনি খুব তাড়াতাড়ি মারা যান এবং নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারেননি, ফলে ইতিহাসের পাতায় তার পরিচয় প্রায় হারিয়ে গিয়েছে। আরও একটি অদ্ভুত তথ্য হলো, কফিনটি ঠিকমতো বসানোর জন্য আন্ডারটেকাররা কফিনের কিছু অংশ কেটে ফেলেছিল, যাতে এটি সার্কোফেগাস বা আরও একটি বিশেষ পাথরের কফিনের ভেতর ভালোভাবে ফিট হতে পারে। সার্কোফেগাসের নিচে পাওয়া গিয়েছিল ওসিরিসের ভাঙা অংশ, কাটা আঙুলের মতো কিছু টুকরো, যা দেখে মনে হয় সবকিছুই যেন তাড়াহুড়ো করে করা হয়েছিল। কোনোভাবেই এই সত্যিটা লুকানো যায় না যে তুতেনখামেনকে খুব দ্রুত প্রস্তুতি ছাড়াই কবর দেওয়া হয়েছিল। প্রত্নতত্ত্ববিদরা সমাধির ভেতরে এমন অনেক চিহ্ন খুঁজে পান যা দেখায় এই কবরটি আসলে অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য তৈরি করা হয়েছিল, বা সম্ভবত রাজা তুতেনখামেন হঠাৎ করেই মারা যান আর তখন কেউই এর জন্য প্রস্তুত ছিল না। তুতেনখামেনের মৃত্যু কিভাবে হয়েছিল, এই প্রশ্নের উত্তর আজও কেউ পরিষ্কার করে বলতে পারেনি, কারণ এর পেছনে একাধিক সম্ভাবনা রয়েছে। কিছু কারণ হিসেবে দেখা যায়, তুতেনখামেন ছিলেন নিজের পরিবারের মধ্যেই জন্ম নেওয়া সন্তান, অর্থাৎ তার বাবা মা ছিলেন ভাই বোন। এর ফলে তার শরীরে নানা জিনগত সমস্যা দেখা দেয়। জন্মগতভাবেই তার পায়ে সমস্যা ছিল, যাকে ক্লাব ফুট বলা হয়। তাই তিনি সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন এবং একটি লাঠির সাহায্যে চলাফেরা করতেন, যে কারণে তার সমাধি থেকে প্রায় ৩৫০টি সোনায় মোড়া সূক্ষ্মভাবে সাজানো লাঠি পাওয়া গিয়েছিল। তার শরীর ছিল অত্যন্ত দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতাও ছিল কম,
এমনকি তার মমির মধ্যে ম্যালেরিয়ার চিহ্ন পর্যন্ত পাওয়া গেছে। তবে এত সমস্যা থাকা সত্ত্বেও বালক এই রাজা আনন্দ করতে ভালোবাসতেন এবং প্রায়ই রথে চড়ে ঘুরে বেড়াতেন। হয়তো এই কারণেই তার মমির পা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো তার শরীরে হৃৎপিণ্ড ছিল না। অথচ প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন হৃৎপিণ্ডই মানুষের মনের কেন্দ্র, তাই তারা কখনোই এটি শরীর থেকে আলাদা করত না। তুতেনখামেনের মমিটিকে সাধারণত খুব নিম্নমানের বলে মনে করা হয়, কারণ এতে একটি বিশাল কাটা দাগ রয়েছে যা কোমর থেকে নাভি পর্যন্ত লম্বা। এমন কাটা দাগ আর কোনো মমির মধ্যে এই পর্যন্ত দেখা যায়নি। যদি আমরা এই সব তথ্য একসাথে মিলিয়ে দেখি, তাহলে বালক এই ফারাওয়ের মৃত্যুর একটি সম্ভাব্য চিত্র আমাদের সামনে আসবে। হয়তো দুর্বল শরীরের সেই বালক রাজা, যার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল খুবই কম, একদিন রথে চড়ে ঘুরে বেড়াতে গিয়ে হঠাৎ করেই সে পড়ে যায়, আর রথটি সোজা না গিয়ে ঘুরে তার বুকের উপর দিয়ে চলে যায়। এর ফলে শুধু তার হাড়ই ভাঙেনি, বরং তার হৃৎপিণ্ডটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হয়তো এরপরই দ্রুত তার দেহ মমি তৈরি করার জন্য পাঠানো হয়। কিন্তু ততক্ষণে মিশরের প্রচণ্ড গরমে দেহটি পচতে শুরু করে, আর তখনও তার জন্য প্রস্তুত ছিল না কোনো রাজকীয় সমাধি। তাই তাকে রাখা হয় এক ছোট্ট অস্থায়ী কক্ষে। তার দেহটিও খুব যত্ন নিয়ে নয়, বরং তাড়াহুড়ো করে এলোমেলোভাবে মমি করা হয়। অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় রীতিও তখন আর মানা সম্ভব হয়নি। এমনকি যেখানে হৃৎপিণ্ড থাকার কথা, সেখানে ভরে দেওয়া হয়েছিল এক বিশেষ গোবরে পোকার তাবিজ, যে পোকাটি ছিল প্রাচীন মিশরীয়দের পুনর্জন্মের প্রতীক। যাই হোক, এর প্রায় 3000 বছর পর প্রত্নতত্ত্ববিদরা যখন তাকে খুঁজে পান, তখন কফিন থেকে মমিটিকে বের করার সময় তার মাথার খুলির একটি ভাঙা অংশ আলাদা হয়ে যায়, যা এই রহস্যকে আরও গভীর করে তোলে। এবং আরও একটি অদ্ভুত ঘটনা দেখা যায় যে তুতেনখামেনের মমিটি আগুনে পোড়া অবস্থায় ছিল। ইজিপ্টোলজিস্ট ক্রিস নাউন্টন এবং ফরেন্সিক বিজ্ঞানীদের একটি দল তুতেনখামেন দি মিস্ট্রি অব দি বার্ন মামি ডকুমেন্টারিতে এই মমির উপর ভার্চুয়াল অটোপসি করে দেখেছেন, যেখানে দেখা যায় মমির কিছু অংশ আসলেই পোড়া ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটা কেউ ইচ্ছা করে করেনি। প্রথমত, প্রাচীন মিশরীয়রা কখনোই এমনভাবে কাউকে অসম্মান করত না, যার উপর মৃত্যুর পরও তাদের ভাগ্য নির্ভর করত। দ্বিতীয়ত, মমিটি পুড়েছিল কফিনের ভেতরেই, সিল করা অবস্থায়। আর এখান থেকেই জন্ম নেয় সেই রোমাঞ্চকর কনস্পিরেসি থিওরি, ফারাওদের অভিশাপ, যা পরবর্তীতে বহু জল্পনা কল্পনার জন্ম দিয়েছিল। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে অনেকেই সেটা বিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু পরে জানা যায় তুতেনখামেনের দেহে অতিরিক্ত তেল ও রেজিন ব্যবহার করা হয়েছিল, এতটাই বেশি যে কবর খোলার সময় মমিটিকে কফিনের দেওয়াল থেকে প্রায় ঘষে তুলে আনতে হয়েছিল। বিজ্ঞানীদের ভাষায় এই তেল ও রেজিনের রাসায়নিক প্রতিক্রিয়া হয়ে স্বতঃস্ফূর্তভাবে আগুন লেগে গিয়েছিল। অর্থাৎ এটা কোনো অভিশাপ নয়, বরং এক বিরল রাসায়নিক দুর্ঘটনা। তবে আশ্চর্যের বিষয়, এই কবর খোলার পর একের পর এক অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। প্রত্নতত্ত্ববিদ আর্থার মেস এবং রেডিওলজিস্ট স্যার আর্চিবাল্ড ডগলাস রিড, এমনকি কার্নারভরের আত্মীয় অর্ডি হার্টবার্ট সবাই কয়েক বছরের মধ্যেই মারা যায়। এরপর মৃত্যু হয় মিশরের রাজপরিবারের সদস্য প্রিন্স আলী কামেল ফাহমি, এবং যিনি প্রথম এই কবর দেখেছিলেন, লর্ড কার্নারভন, তিনিও মারা যান। এসব ঘটনার পর ফারাওদের অভিশাপ নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ কেউ এই অভিশাপের ঘটনাকে সেই সময় বিশ্বাস করলেও এর পেছনে কিছু কোইন্সিডেন্ট লুকিয়েছিল। এই ঘটনায় যেসব বিজ্ঞানীরা মারা গিয়েছিলেন, তাদের গড় বয়স ছিল প্রায় 74 বছর। লর্ড কার্নারভন মারা যায় নিউমোনিয়ায়, এবং তিনি তার আগে থেকেই ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। আর সবচেয়ে বড় কথা, যাকে এই অভিশাপের প্রথম শিকার হওয়ার কথা ছিল, হাওয়ার্ড কার্টার, তিনি 64 বছর বয়সে খুব স্বাভাবিকভাবেই মারা যান। এই সমাধি খোলার প্রায় 16 বছর পর ইজিপ্টোলজিস্টরা শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলে দিয়েছেন। প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাসে অভিশাপ বলে আসলে কোনো ধারণাই ছিল না। আর শুধু এই কবরই নয়, অন্য অনেক সমাধি খোলার সাথেও অনেক মানুষ জড়িত ছিল, কিন্তু তারা কখনোই এমন কোনো রহস্যময় বা অদ্ভুত ঘটনার শিকার হয়নি। তবে বিজ্ঞানের বাইরে গিয়ে আপনি যেটাই বিশ্বাস করুন না কেন, মনে হয় তুতেনখামেনের গল্পে দুটোই একসাথে মিলে আছে, অভিশাপও আবার কাকতালীয় ঘটনাও। কারণ একদিকে যেমন বিজ্ঞানীরা এখনও তাদের মৃত্যুর আসল কারণ পুরোপুরি বুঝতে পারেনি, অন্যদিকে নতুন নতুন তথ্য এই রহস্যকে আরও জটিল করে তুলেছে।
আশ্চর্যের বিষয় হলো তুতেনখামেনের জীবনটা যেন রহস্য আর অদ্ভুত ঘটনায় ভরা ছিল, কিছুটা এমন যেন তার জীবনে অ্যাডভেঞ্চারই বেশি ছিল। তাহলে আপনি কি মনে করেন, তুতেনখামেনের কবর কি সত্যিই কোনো অভিশাপ বহন করছিল, নাকি সবই ছিল কাকতালীয় কিছু ঘটনা আর ভুল বোঝা বিজ্ঞান? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।